আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজার দিনে ইফতারের সময়টাতে প্রতিদিন জুস, লাচ্ছি, শরবত খাওয়ার জন্য যে গ্লাস এবং মগগুলো ব্যবহার করা হয়, ইফতারের পরে প্রতিদিনই ক্লিন করে থাকি। তারপরেও দেখবেন সাধারণত একটা গ্লাস বা মগে সবসময় আমরা পানি খাওয়ার জন্য যেটা ব্যবহার করে থাকি, এটা পানি খেতে খেতেও কিন্তু একটা স্পট পড়ে যায়। তো এই মগ গ্লাসগুলো যাতে স্পট না পড়ে থাকে এ কারণে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। জিনিসগুলো ক্লিন করার জন্য আমি প্রতিটা গ্লাস এবং মগের ভিতরে একটু ডিটারজেন্ট দিয়েছি, সেই সাথে খাবার সোডা এবং একটু লেবুর রস দিয়ে হালকা গরম পানি দিয়ে কিছু সময় মগ এবং গ্লাসগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ঘরের একটু টুকিটাকি কাজ করেছি, তারপরে হচ্ছে মগ এবং গ্লাসগুলো সুন্দরভাবে একটু ক্লিন করে নিয়েছি। এগুলোকে ক্লিন করার পাশাপাশি আলিফ কলেজে যাওয়ার সময় যে ওয়াটার বোতলটাতে পানি নিয়ে থাকে সে পটটাতেও আমি সেম প্রসেসে পরিষ্কার করে নিয়েছি। আজ ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটাকে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। মগ এবং গ্লাসগুলো ভিজিয়ে রেখে ঘরের কিছু কাজ করেছি, তার ভিতরে এটা একটা কিছু মরিচ আনা হয়েছিল, মরিচের বোঁটাগুলো ফেলে দিয়ে মরিচগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে রেখেছি। এরপরে একটা জালিতে করে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটা খাঞ্চিতে উপরে একটা কাপড় বিছিয়ে মরিচগুলোকে আবারও একটু ফ্যানের বাতাসে করে শুকিয়ে নিয়েছি। এরপরে দুইটা বক্সে করে আমি ভাগ করে রেখেছি। ভালো মরিচগুলো আমি বড় বক্সটাতে রেখেছি, আর ছোট ভাঙা তারপরে হচ্ছে একটু পাকা আদা পাকা যে মরিচগুলো আছে এগুলো হচ্ছে ছোট বক্সটাতে রেখেছি। ছোট বক্সটাতে যে মরিচগুলো রেখেছি ওই মরিচগুলো হচ্ছে আগে খেয়ে নিব, এ কারণে ওটার ভিতরে আর টিস্যু দিয়ে রাখিনি। আর বড় বক্সটাতে খেতে একটু সময় লাগবে, এ কারণে টিস্যু দিয়ে রেখেছি, এতে করে মরিচটা ভালো থাকবে। একসঙ্গে যদি বেশি করে মরিচ আনা হয় তাহলে মরিচগুলো যদি এভাবে প্রসেস করে রাখা হয়, বিশেষ করে ধুয়ে রাখা হয়, তাহলে কিন্তু রান্নার সময় ধোয়ার যে ঝামেলাটা এই ঝামেলাটা থাকে না, ঝটপট কেটে রান্না করা যায়। রান্নাঘরের কিছু কাজ সেরে তারপরে হচ্ছে আমি আমার বেডরুমের যে বেডশিটটা ছিল বেডশিটটাকে উঠিয়ে আরেকটা বেডশিট বিছিয়ে নিয়েছি। এরপরে একটা ঝাড়ু দিয়ে বেডটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। রমজান মাসটা হচ্ছে একটা রহমত এবং ইবাদতের মাস। এই মাসটাতে অন্তত সকালের একটা মাস হয়তো নাস্তা করা থেকে আমরা একটু অফ থাকি, দূরে থাকি আর কি। তবে এই জিনিসটা আমার খুব ভালোই লাগে। সকালে উঠে যে নাস্তা বানানো বা নাস্তা দেওয়া, খাওয়ানো, সবাইকে নিয়ে একটা তাড়াহুড়া দৌড়ঝাঁপের ভিতর দিয়ে চলতে হয়, এই জিনিসটা অন্তত করতে হয় না। বেডটাকে গুছিয়ে ভাবছি আনহাকে নিয়ে স্কুলে যাব। তো যাওয়ার আগে কিছুটা সময় এখনও হাতে আছে, চিন্তা করলাম হাতে একটু সময় আছে, এই সময়টাতে কিছুক্ষণের সময়ের জন্য একটু হলেও কোরআন তেলাওয়াত করি। তো আমি একটু কোরআন তেলাওয়াত করছিলাম। আর এখানে হচ্ছে আমি এই যে এটা হচ্ছে ফ্রকদানি বলে, তো এটা দিয়ে মাঝে মাঝে পড়া হয়, আবার বেশিরভাগ সময় হচ্ছে ওই জিনিসটা দিয়ে পড়াটার জায়গাটা ঠিক রাখা হয়। আবার অনেক সময় দেখা যায় হাত দিয়েও পড়ে থাকি, তবে ওটার থেকে হাত দিয়ে পড়াটাই হচ্ছে বেশি সওয়াব। রমজান মাসটাতে যে যত বেশি ইবাদত আমল করতে পারবে সে তত বেশি নেকি আদায় করতে পারবে। তবে আমি খুব বেশি একটা আমল এখনও করতে পারিনি, কারণ আলিফ এবং আনহা দুজনেরই স্কুল এবং কলেজ খোলা। যদিও আলিফকে নিয়ে এতটা দৌড়ঝাঁপ করতে হয় না, কিন্তু আনহাকে নিয়ে অনেকটাই দৌড়ঝাঁপের ভিতর দিয়ে চলতে হচ্ছে, ওকে অনেকটা সময় দিতে হচ্ছে। যেমন স্কুলে নেওয়া আনা, তারপরে হচ্ছে স্কুল থেকে আসার পরে আবারও মিসের বাসায় পড়তে দেওয়া, সেখান থেকে আনা, তো অনেকটা সময় ব্যয় হচ্ছে আর কি। যদিও মিসের বাসাটা কাছে, কিন্তু তারপরেও আমি ওকে একা দিতে ছাড়তে সাহস পাচ্ছি না, কারণ আলিফকেও কখনো ছাড়িনি। আর মেয়ের বেলায় তো প্রশ্নই ওঠে না, আর বর্তমান যে যুগের অবস্থা, তো এ কারণে হচ্ছে আমার খুবই ভয় লাগে। দেখা যাচ্ছে ওকে ছেড়ে দিলে ও নিজেই একা একা যা আশা করতে পারবে, কিন্তু চারিদিকে যে ঘটনাগুলো হচ্ছে বা দেখতে পাচ্ছি এর কারণে দেখা যাচ্ছে মনে একটা ভয় কাজ করছে। কে জানতো পবিত্র রমজান মাসে এমন একটা নৃশংস ঘটনা ঘটবে,
মাগুরাতে। আল্লাহ যেন আসিয়াকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আমি এখানে হচ্ছে একটু জলপাইয়ের জুস করে নিয়েছি। জলপাইগুলো হচ্ছে জলপাইয়ের সিজনে আমি একটু ম্যাশ করে ডিপে রেখে দিয়েছিলাম। সো সেখান থেকে বের করে তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে বরফটা ছাড়িয়ে নিয়েছি, কারণ আমার হাতে এখন বেশি সময় নেই। দেখা যাচ্ছে জুসটা ইফতারের সময় খাবো, তারপরেও যদি আগে করে না রাখি তাহলে ইফতারের সময়টাতে অনেকটা ঝামেলা হয়ে যাবে। এ কারণে জুসটাতে আগে করে রাখলাম। আর জুসটা করার জন্য আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি। যদি আমি জুসটা এখন বানিয়ে এখনই খেতাম তাহলে বরফ কুচি অথবা হচ্ছে ফ্রিজে থাকা ঠান্ডা পানি দিয়ে করে নিতাম। ইফতারের জন্য রোজার আগে কিছু খাবার ফ্রোজেন করে রেখেছিলাম, যদিও খুব বেশি একটা খাবার ফ্রোজেন করিনি, কারণ আমি ফ্রোজেন খাবারটা খুব বেশি পছন্দ করি না। দেখা যাচ্ছে যে জিনিসগুলো না করলেই নয় সেই জিনিসগুলোই করেছি। আর আর কিছু কাজ দেখা যাচ্ছে বাকি ছিল, সে কাজটুকু আর আমি করতে পারিনি। করার ইচ্ছা ছিল কিন্তু সময় করতে পারিনি, কারণ আমার শ্বশুর ছিলেন আমাদের বাসায়, ডাক্তার দেখানোর জন্য এসেছিলেন। তো আলিফের বাবা অনেক বিজি থাকার কারণে শ্বশুরকে নিয়ে আমারই ডাক্তার দেখানোর সব কাজ করতে হয়েছে। এ কারণে হচ্ছে, আর সেই সাথে ওই সময়টাতে আবার আমার ননদ ছিল, ননদের হাজব্যান্ড ছিল, ওর ছেলে ছিল। তো এ কারণে হচ্ছে আমি এই কাজগুলো করতে পারিনি, এখন রোজার ভিতরে করতে হচ্ছে। আনহাকে নিয়ে স্কুলে যাওয়ার আগে হচ্ছে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর মুরগির মাংসটা বের করে রেখে গিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি, জুসটাকে করে নিয়েছি। আর এখানে হচ্ছে মোমো বানাচ্ছি। তো মোমোর পুরটা রেডি করার আগে হচ্ছে আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে চিকেনের যে মোমোর যে ভিতরের পুরটা এটাকে রেডি করেছি। তবে পুরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে হাতেও ব্লেন্ড করা, হাতেও কিমা করা যাবে। আমি যেহেতু ব্লেন্ডটা ছিল হাতের কাছে, এ কারণে ব্লেন্ড দিয়েই তাড়াতাড়ি কিমাটা করে নিয়েছি। ইবাদতের কথা বলতে গেলে দেখা যায় একটা সময় এমন একটা জিদ নিয়ে বসে থাকতাম যে কোরআন শরীফটা আমার রোজার ভিতরে খতম দিতে হবে। আর শুধু একবার এটা না, দেখা যায় একের অধিকবার খতম দেওয়ার চেষ্টা করতাম আর সেই কাজটাই করে যেতাম। তবে এখন হচ্ছে অনেক হুজুরদের আলোচনা থেকে জানতে পারলাম যে কোরআন শরীফটা খতম দেওয়া বড় কাজ না। ধীরে সুস্থে সহি শুদ্ধভাবে অর্থ বুঝে পড়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো এ কারণে হচ্ছে এবার মাথা থেকে একদমই কোরআন শরীফ খতমের চিন্তাটা ঝেড়ে ফেলেছি। তবে সহি শুদ্ধ এবং ধীরে সুস্থে পড়ার চেষ্টা করছি। খুব বেশি একটা এগোতে পারিনি, যতদূর চেষ্টা করছি আর কি, যতদূর পারি। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। কিছু চিকেন দিয়ে আমি মোমো করেছি আর বাকি চিকেনের অংশটা দিয়ে এখানে চিকেন বল করেছি। যেহেতু আমার এটা রেসিপি চ্যানেল না, এ কারণে আপনাদের মাঝে আর ওইভাবে শেয়ার করতে পারিনি। তবে এ ধরনের রেসিপি অনেক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সবাই কম বেশি হয়তো পারেনও। তো আমি এখানে মোমোটা বানানোর জন্য চিকেনের পুরটা আলাদাভাবে করেছি আর চিকেন বল বানানোর জন্য চিকেনটাকে অন্যভাবে হচ্ছে প্রসেস করেছি। চিকেন বলগুলো বানানোর পরে আমি একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আজকে বিকালে ইফতারের সময়টাতে যে চিকেন বলগুলো ভাজবো সেগুলোকে হচ্ছে রেডি করছি, আর বাকিগুলো হচ্ছে ঠান্ডা করে ডিপে রেখে দিব। আলহামদুলিল্লাহ রহমতের 10টি রোজা পার করেছি। তবে রমজানের ভিতরে রোজা 10টি পার করলেও কিন্তু আমি আপনাদের মাঝে আমার ইফতারের কোনো খাওয়া দাওয়ার অংশই শেয়ার করতে পারিনি। তবে আজকে শেয়ার করার ইচ্ছা আছে। তবে একদমই সিম্পলভাবে হালকা পাতলা হোমমেড খাবার দিয়েই হচ্ছে আমি আজকে ইফতারের আয়োজনটা করেছি। মা মেয়ের ইফতার শেয়ার করব আজ, কারণ আমাদের বাসায় হচ্ছে আমরা 4 জনের ভিতরে আলিফ এবং আলিফের বাবা আজ বাসায় ইফতার করবে না। আমাদের খুলনা বিভাগের বাগেরহাট জেলার যে ইউনিয়নটাতে আমরা থাকি, ইউনিয়নের সমস্ত গ্রামবাসীদের হচ্ছে যারা ঢাকায় থাকেন তাদের হচ্ছে একটা বুফেতে দাওয়াত আছে। তো সেখানটাতেই হচ্ছে আলিফের বাবা ইফতার করবে। এ কারণে হচ্ছে আমি আর আনহার জন্য ইফতারের সামান্য কিছু আয়োজন করেছি। যদিও আমি ভাজা পোড়াটা খেতে চাই না আর খেলেও ভালো লাগে না, এ কারণে আনহার জন্যই অল্প কিছু খাবার আমি এখানে ভেজে নিয়েছি। আমি এখানে 2টা সিঙ্গাড়া ভেজে নিয়েছি আর একটা রোল ভেজেছি। অল্প কিছু ছোলা করেছি, কিছু পেঁয়াজি করেছি আর যে চিকেন বল করেছিলাম সেখান থেকে 2টা স্টিক ভেজে নিয়েছি। আর হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাই করেছি, জুস করেছি, শরবত করেছি।
খেজুর নিয়েছি। সব খাবারই অল্প অল্প করে করেছি, আর ফ্রাইড রাইসটা শুধু পরিমাণে একটু বেশি করেছি যেন সবাই আমরা খেতে পারি। আর যতই বাইরের থেকে ভালো খাবার খেয়ে আসুক না কেন, বাসার খাবারের কিন্তু অন্যরকম স্বাদ বা তৃপ্তি থাকে। আর আনহা যাতে মন খারাপ না করে যে ভাইয়া ভালো খাবার খেয়ে আসছে, আমি খেতে পারিনি, এ কারণেই হচ্ছে আমার সামান্য আয়োজন মেয়েটার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও আলিফের বাবা এখন এসে কিছুই খেতে পারবে না, তবে পরবর্তীতে গরম করে দিব, তখন খেয়ে নিবে। আজ এ পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।